নমস্কার, কম্পিটিটিভ বেঙ্গলিতে সকলকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান ইকোনমি থেকে ফাইন্যান্সিয়াল মার্কেট পার্ট 2 পড়ব। আমি কিরিটি মুখার্জি, আমি ফিজিক্স অনার্স নিয়ে বিএসসি কমপ্লিট করি, তারপর WBCS কোয়ালিফাই করি। বিগত ভিডিওতে আমরা ফিনান্সিয়াল মার্কেট থেকে ফার্স্ট পার্টটা মানি মার্কেটটা পড়েছিলাম, তো এই ভিডিওতে আমরা ক্যাপিটাল মার্কেটটা দিয়ে শুরু করছি। তো ক্যাপিটাল মার্কেটটাকে বুঝে নেওয়ার জন্য প্রথমে আমরা একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। আমরা যদি একটা কোম্পানির কথা চিন্তা করি, তো সেই কোম্পানিটার নতুন কোনো ধরো প্রজেক্ট লঞ্চ করছে, ঠিক আছে? তো এই কোম্পানিটা নতুন প্রজেক্ট লঞ্চ করার জন্য বা তার এক্সিস্টিং কোম্পানির কোনো একটা যে কারখানা সেটাকে বাড়ানোর জন্য তার কী দরকার? টাকা দরকার, ক্যাপিটাল দরকার, ঠিক আছে? তো সেই ক্যাপিটালটা, এর দরকার ক্যাপিটাল। তো এই ক্যাপিটালটা হচ্ছে একটা লং টার্ম ফান্ড রিকোয়ারমেন্ট। ঠিক আছে, এইবার ইনভেস্টারের সাইডে দেখো, ইনভেস্টারের কাছে কিছু অ্যাডিশনাল সেভিংস আছে। আমাদের মতো সাধারণ মানুষ যাদের কাছে কিছু অ্যাডিশনাল সেভিংস কিছুদিন আমরা জমিয়েছি, তো এই টাকাটা অ্যাডিশনাল সেভিংস হিসেবে আমরা ব্যাংকে রাখতে পারি। এটা একটা ফার্স্ট অপশান। ব্যাংকে আমরা এফডি করতে পারি বা যে কোনো ছোটোখাটো স্কিম, মানে ফিক্সড ডিপোজিট তাছাড়া অন্য কোনো স্কিম থাকলে সেই স্কিমগুলোতে আমি টাকাটা রাখতে পারি। তো সেখানে একটা স্থির রিটার্নের আমি টাকাটা ইনভেস্ট করতে পারি। আর একটা কী করতে পারি, এই টাকাটাকে আমি এই যে কোম্পানির ফান্ড রিকোয়ারমেন্ট তৈরি হয়েছে, এই কোম্পানিটাকে আমি আমার অ্যাডিশনাল সেভিংসটা এই কোম্পানিটাকে দিতে পারি। এই কোম্পানিটাকে যদি আমি অ্যাডিশনাল সেভিংসটা প্রদান করি, তখন কি করবে, এই কোম্পানিটা যখন গ্রো করবে তখন তার যে ডিভিডেন্ড, তার যে বেনিফিট বা তার যে লাভ, সেটা কিন্তু আমি পাবো, ঠিক আছে? তার ফলে কি হবে, আমার যে টাকাটা সেটা মার্কেটে রোল করবে, আমি এই কোম্পানিতে অ্যাজ ইফ একটা ভার্চুয়াল ওনারশিপও পেতে পারি, ঠিক আছে? তো সেই জন্য ইনভেস্টাররা এই দুটো অ্যাভিনিউ তাদের কাছে খোলা থাকে। একটা হচ্ছে ব্যাংকে টাকা রাখার, আর একটা হচ্ছে ক্যাপিটাল মার্কেটে টাকাটাকে বিভিন্ন শেয়ার, বন্ড ইত্যাদিতে নিবেশ করার। তখন একজন ইনভেস্টার কী দেখবেন, একজন সাধারণ মানুষ কী দেখবেন, যে কোনটাতে আমার বেনিফিট বেশি, ঠিক আছে? তো দেখা যায় যে কোম্পানিগুলোতে যে টাকার রিটার্ন পাওয়ার হারটা বেশিরভাগ সময় বেশ ভালো রকমের একটা হেলদি অ্যামাউন্ট হয় যদি তুমি লং টার্ম পারপাসে রাখতে পারো, ঠিক আছে? আজকে যদি একটা টাটা কোম্পানির শেয়ার কোনো একজন ব্যক্তি 300 টাকায় কেনে, সেইটা হয়তো দেখা যাবে 10 বছর পর সেটা হয়তো 3000 টাকা পার শেয়ার সে বেচতে পারবে। তো এই যে প্রায় 10 গুণ বৃদ্ধি, সেটা কিন্তু ব্যাংকে পাওয়া যেত না। আবার পসিবল একটা রিস্ক আছে যেটা ব্যাংকে নেই। ব্যাংকে একটা অ্যাসিওর্ড রিটার্নের পলিসি আছে, কিন্তু এখানে সেই অ্যাসিওর্ড রিটার্নের কোনো পলিসি নেই। এই কোম্পানিটা 300, মানে একটা শেয়ারের দাম 300 থেকে 3000ও হতে পারে, আবার 300 থেকে 3 টাকাও এসে যেতে পারে। তখন কিন্তু এই ইনভেস্টারের টাকাটা কিন্তু লস হয়। তো এই যে মার্কেট, যে মার্কেটের থ্রু দিয়ে এই কোম্পানির শেয়ার, ডেবেঞ্চার, বন্ড, মিউচুয়াল ফান্ডের কেনা বেচা হয়, সেইটাকে আমরা বলি ক্যাপিটাল মার্কেট, ঠিক আছে? তো ক্যাপিটাল মার্কেটের উদ্দেশ্য হচ্ছে লং টার্ম ফান্ড রিকোয়ারমেন্ট পূরণ করা, ঠিক আছে? ক্যাপিটাল মার্কেটকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমরা দেখো প্রাইমারি, আর একটা হচ্ছে সেকেন্ডারি। কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি এবার একটু আমরা দেখে নেব। প্রাইমারি কি? প্রাইমারি ক্যাপিটাল মার্কেটের মধ্যে কোনো একটা কোম্পানি ফ্রেশ ক্যাপিটাল এর খোঁজে আসে, ফ্রেশ ক্যাপিটাল, নতুন ক্যাপিটাল। তার মানে তাকে কি করতে হবে, নতুন করে শেয়ার অ্যাভেলেবেল করতে হবে, বা যে ইনস্ট্রুমেন্ট আছে সেটাকে অ্যাভেলেবেল করতে হবে। পাবলিক সেটা বা ইন্ডিভিজুয়ালস কিনবে, বা কোনো কোম্পানি কিনবে, ইন্স্যুরেন্স কোম্পানি কিনবে, বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন কিনবে, বা কোনো মিউচুয়াল ফান্ড সেটাকে সাবস্ক্রাইব করবে। তো তার ফলে যেটা হবে, এই কোম্পানিটা ফ্রেশ ক্যাপিটাল আর্ন করবে, ঠিক আছে? এটা হলো প্রাইমারি। এবার হচ্ছে সেকেন্ডারি। সেকেন্ডারিতে মানে অ্যাভেলেবেল, যেটা অলরেডি অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? সেইটার কেনা বেচা হয় সেকেন্ডারি মার্কেটে। কীরকম এই ব্যাপারটা বলে রাখি। ধরা যাক আজ থেকে 10 বছর আগে টাটা মোটরসের মোট 2 লাখ ইউনিট শেয়ার এই মার্কেটে, ক্যাপিটাল মার্কেটে তারা ছেড়েছিল। তাহলে এই 2 লাখ ইউনিটের যে কেনা বেচা হবে সেটা হবে সেকেন্ডারি মার্কেটে। এইবার যদি এই টাটা মোটরস আরও ক্যাপিটাল
মার্কেট থেকে তোলার চেষ্টা করে, তাহলে কি করতে হবে, তাকে নতুন করে শেয়ার ছাড়তে হবে। ঠিক আছে, ধরা যাক সেই শেয়ারের পরিমাণ হচ্ছে 1000, ঠিক আছে, 1K শেয়ার নতুন করে ছাড়ছে। তো সেই 1K শেয়ারটা যে মানে প্রাথমিক পর্যায়ে যেখানে কেনা বেচা হবে সেটাকে আমরা বলবো প্রাইমারি ক্যাপিটাল মার্কেট। তো এই যে প্রাইমারি ক্যাপিটাল মার্কেট, সেখানে ইনিশিয়াল পাবলিক অফারিং IPO বা পাবলিক ফলো অন পাবলিক অফার এর কেনা বেচা হয়। এগুলোই হচ্ছে প্রাইমারি মার্কেটের ইনস্ট্রুমেন্ট। ওকে, আর অন্যদিকে সেকেন্ডারি মার্কেটে যে শেয়ার বা সিকিউরিটির কেনা বেচা হয় সেটা করা হয় বিভিন্ন স্টক এক্সচেঞ্জের মাধ্যমে, যেমন হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। এই যে বিখ্যাত স্টক এক্সচেঞ্জেসগুলো আছে ইন্ডিয়াতে, তাদের মাধ্যমে কিন্তু এই শেয়ারের কেনা বেচাটা সেকেন্ডারি মার্কেটে ঘটে থাকে। এই সেকেন্ডারি মার্কেটে কোনো একজন ব্যক্তি যদি অংশগ্রহণ করতে চায়, তাহলে তার দুটো অ্যাকাউন্ট থাকতে হবে, একটা হচ্ছে ডিম্যাট আর একটা হচ্ছে ট্রেডিং। ঠিক আছে, তো এই ট্রেডিং অ্যাকাউন্ট থাকবে যে এক্সিস্টিং স্টক ব্রোকার আছে, যেমন হচ্ছে তোমরা এখন যদি দেখো SBI সিকিউরিটিজ আছে, HDFC আছে, বিভিন্ন রকমের স্টক ব্রোকার কোম্পানি আছে, তো তারা কি করে, এই ট্রেডিং অ্যাকাউন্টটা প্রোভাইড করে। আর ডিম্যাট অ্যাকাউন্ট হয় NSDL বা CDSL, এই জাতীয় ডিপোজিটারিদের কাছে তোমাকে একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে। ওকে, CDSL এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল ডিপোজিটারিজ সার্ভিসেস লিমিটেড, আর NSDL এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড। ওকে, সেকেন্ডারি মার্কেটের যাবতীয় অ্যাক্টিভিটি রেগুলেট করে SEBI, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। ঠিক আছে, কারণ এখানে সিকিউরিটির কেনাবেচা হয়। ঠিক আছে, এবং এটা পুরো মার্কেটের লাইভ প্রাইসের অনুযায়ী এই কেনাবেচাটা করতে থাকে। এইবারে আমরা দেখছি ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টস ইন ক্যাপিটাল মার্কেট, অর্থাৎ ক্যাপিটাল মার্কেটে কী কী ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করি, একটা ডিটেলস আলোচনা করব। প্রথমটা দেখো শেয়ারস। শেয়ার কী আছে, আচ্ছা প্রথমে প্রত্যেকটা জিনিস একটু দেখে নিই। শেয়ার, ডিবেঞ্চার্স, বন্ডস, ডেরিভেটিভস, মিউচুয়াল ফান্ডস, প্রত্যেকটা ডিটেলসে আলোচনা হবে এখানে। প্রথমে আমরা দেখব শেয়ারস। শেয়ারস কীরকম হয়, ধরো একটা কোম্পানি কিছু পরিমাণ ক্যাপিটাল দিয়ে নতুন কোনো একটা প্রজেক্ট করবে বা এক্সিস্টিং প্রজেক্টটাকে বাড়াবে, তখন তার মার্কেট থেকে টাকা নেওয়ার প্রয়োজন হবে। তখন সেই লোক বা সেই কোম্পানি যেটা করবে, তার যে ক্যাপিটাল, কোম্পানির ক্যাপিটাল, সেই কোম্পানির ক্যাপিটালটা ছোট ছোট শেয়ার ইউনিটে ডিভাইড করবে। কীরকম, ধরা যাক এটা 200 কোটি টাকার একটা কোম্পানি, ঠিক আছে, 200 কোটি টাকার ক্যাপিটাল যুক্ত। সে কী করলো, এরকম 200 কোটি শেয়ারে ভেঙে দিল, তাহলে প্রত্যেকটা শেয়ারের দাম হলো 1 রুপিস। ঠিক আছে, 1 রুপি। তো এই 1 রুপি করে আমরা যারা শেয়ার বাজারে আমরা নিবেশ করছি, যে সমস্ত মানুষজন, তারাই 1 রুপি করে শেয়ার, কেউ 1000টা, কেউ 2000টা, কেউ 3000টা করে কিনলো। এর পরিবর্তে কোম্পানি কী পেলো, এই 200 কোটি টাকা মার্কেট থেকে সে তুলতে পারলো। এই 200 কোটি টাকা সে তার ব্যবসায় খাটিয়ে সে তার লাভ ক্ষতি ইত্যাদি যা হওয়ার হবে। ওকে, তো ভেবে দেখো, এখানে যে মানুষটা 1000 শেয়ার কিনলো, ঠিক আছে, সেই মানুষটা কিন্তু একটা সামহাউ এই কোম্পানিটার একটা ওনারশিপ পেল। ঠিক আছে, শেয়ার হোল্ডার ওনারশিপ পেল। ঠিক আছে, এখন শেয়ার হোল্ডারদের কী লাভ বা কী ক্ষতি, এই যে 200 কোটি টাকার এগেনস্টে যে কোম্পানিটা যে প্রফিট আর্ন করবে, ঠিক আছে, তার পার্সেন্টেজ কিন্তু যারা শেয়ার হোল্ডার আছেন তারা পাবেন। কীরকম, তখন শেয়ারটার দাম বাড়তে থাকবে। ওকে, একটা জিনিস মনে রাখবে, এটা কিন্তু কোনো ইন্টারেস্ট নয়, ইন্টারেস্ট রেট নয়, অর্থাৎ এর কোনো ফিক্সড রিটার্ন নেই। যদি লস হয় তখন কিন্তু শেয়ারের যে ভ্যালু সেটা কমে যেতেও থাকে। ঠিক আছে, যদি কোম্পানির যে ওভারঅল গ্রোথ সেটা যদি থেমে যায় বা যদি গ্রোথ না হয়, পিছিয়ে পড়ে কোম্পানি, তাহলে কিন্তু এটা লাভের পরিবর্তে লস হবে। অতএব এটা কিন্তু আমরা ডিভিডেন্ড বলি। ঠিক আছে, নট ইন্টারেস্ট, এটা মনে রাখবে। ওকে, তো লাভ আর ক্ষতি যাই হোক, সেটা কিন্তু যে শেয়ার হোল্ডার্স আছেন তাদের উপর পড়বে। এই শেয়ার অ্যাকচুয়ালি 2 রকমের হয়। ঠিক আছে, একটা হচ্ছে ইকুইটি শেয়ার, আর একটা হচ্ছে প্রেফারেন্স শেয়ার।
এই ইকুইটি শেয়ারে কি হয়, শেয়ার হোল্ডাররা মানে যে প্রফিট বা লস হয় সেটা তো বিয়ার করেই, তার সাথে সাথে কোম্পানির যে এজিএম অর্থাৎ অ্যানুয়াল জেনারেল মিটিং, সেখানে ভোটিং পাওয়ার থাকে, তাদের ভোটিং রাইট। ঠিক আছে, তো এটাকে অনেকটা আমরা বলতে পারি এগুলো হচ্ছে রিয়েল ওনার, অর্থাৎ যারা ইকুইটি শেয়ার হোল্ড করে তারা হচ্ছেন কোম্পানির রিয়েল ওনার। ওকে, কিন্তু প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা অবশ্যই বেনিফিট তো পানই, মানে প্রফিট আর্ন করলে সেখানকার পার্সেন্টেজ যেরকমভাবে পান, কিন্তু কোনো ভোটিং রাইট থাকে না, ভোটিং রাইটস অ্যাবসেন্ট। ঠিক আছে, এটা মনে রাখবে। এইবারে আমরা দেখব ডিবেঞ্চার্স। ডিবেঞ্চার্স হচ্ছে একটা ডেট ইনস্ট্রুমেন্ট। মানে কীরকম, যদি একজন কোম্পানির ওনার, তার যদি কিছু টাকার প্রয়োজন হয়, সেই টাকাটা তিনি শেয়ার ইস্যু করার মাধ্যমে কোম্পানির ওনারশিপ কম্প্রোমাইজ করে বাজার থেকে তুলতে পারেন, অথবা তিনি যদি মনে করেন যে আমি কোম্পানির ওনারশিপ বা শেয়ার আমি অ্যাভেলেবেল করব না বাজারে, তাহলে তাকে কি করতে হবে, তার যদি কোনো নতুন প্রজেক্ট থাকে বা যদি এক্সিস্টিং প্রজেক্টকে রান করানোর জন্য তার টাকার প্রয়োজন হয়, তাহলে তাকে বাজার থেকে টাকাটা ধার হিসেবে নিতে হবে। ঠিক আছে, অ্যাজ ইফ একটা লোন। এইবারে তিনি এই লোনটা ব্যাংকের কাছে যদি যেতেন তাহলে ডাইরেক্ট পেয়ে যেতেন। সাপোজ এই কোম্পানিটার 500 কোটি টাকার প্রয়োজন আছে, ঠিক আছে, তো সেই 500 কোটি টাকা এই কোম্পানির ওনার যদি ব্যাংকে যেতেন, ডিরেক্টলি লোন পেয়ে যেতেন। এটা একটা প্রসেস। এইবার সেটা না করে কোম্পানির ম্যানেজমেন্ট কি করলেন, এটাকে 100 বা 1 crore ইউনিটে ভেঙে দিলেন এবং প্রত্যেকটা ইউনিটকে ডিবেঞ্চার্স রূপে ক্যাপিটাল মার্কেটে অ্যাভেলেবেল করলেন। এইবার ইউনিটসগুলো যারা সাবস্ক্রাইব করবে তারা কোম্পানির এই যে ক্যাপিটাল রিকোয়ারমেন্ট 500 কোটি টাকার, সেটা একটা ইউনিটের প্রতি তারা দিয়ে এই মোট 500 কোটি টাকা তুলে দেবে কোম্পানির হাতে। ঠিক আছে, এটা হচ্ছে ডিবেঞ্চার্স। আমরা যখন শেয়ারস দেখেছিলাম তখন আমরা দেখেছিলাম যে এর কোনো ফিক্সড ইনকাম নেই, মানে ফিক্সড ইন্টারেস্ট রেট নেই, কিন্তু ডিবেঞ্চার্সের ক্ষেত্রে কিন্তু এটা একটা ফিক্সড ইন্টারেস্ট রেট আছে। ওকে, কিন্তু এটা আনসিকিউরড, অনেক বেশি আনসিকিউরড, এটা মনে রাখবে। ওকে, এবং ম্যাচিউরিটি ডেট অতিক্রম করলে এটা কিন্তু ফুলি রিপেয়েবল। ঠিক আছে, তো এবার কোম্পানি টু কোম্পানি ডিবেঞ্চার্সের ভ্যালু, মানে যে ইন্টারেস্ট রেট, তার ভ্যালুটা ভ্যারি করতে থাকে। কীরকম, যে কোম্পানির ক্রেডিট রেটিং যত হাই, ঠিক আছে, অর্থাৎ যাদের রিলায়েবিলিটি যত বেশি, তারা তত কম ইন্টারেস্ট রেট অফার করে, এবং যে সমস্ত কোম্পানির ক্রেডিট রেটিংসের দিক থেকে নিম্নগামী, অর্থাৎ যাদের রিস্ক অনেক বেশি, তো তাদের ক্ষেত্রে ইন্টারেস্ট রেটটাও অনেকটা বেশি হয়। এই ডিবেঞ্চার্স যারা হোল্ড করেন, অর্থাৎ যারা হোল্ডার, তাদের কিন্তু কোনো ভোটিং রাইট থাকে না। ঠিক আছে, ভোটিং রাইট অ্যাবসেন্ট। ঠিক আছে, এই ডিবেঞ্চার্স কিন্তু বোথ কনভার্টেবল অর নন কনভার্টেবল হয়। কনভার্টেবলগুলো কোনটা, যেই ডিবেঞ্চার্সগুলোকে শেয়ারে পরিবর্তন করে নেওয়া যায় সেগুলোকে বলি আমরা কনভার্টেবল, আর যেটা নন কনভার্টেবল সেগুলোর ক্ষেত্রে সেই ডিবেঞ্চার্সগুলোকে আমরা শেয়ারে পরিবর্তিত করতে পারি না। এইবারে আমরা দেখব বন্ডস। ঠিক আছে, তো বন্ডস হচ্ছে ডিবেঞ্চার্সের মতনই, কিন্তু অনেক বেশি সিকিউরড। কেন সিকিউরড? কারণ এখানে গভর্নমেন্ট ইস্যুয়ার। ঠিক আছে, বন্ড সাধারণত একটা গভর্নমেন্ট এজেন্সি বা গভর্নমেন্ট অর্গানাইজেশন বা গভর্নমেন্ট ইটসেলফ ইস্যু করে তার লং টার্ম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট মেটানোর জন্য। ওকে, এবং এক্ষেত্রে দু রকমের ইন্টারেস্ট রেটই অ্যাভেলেবেল থাকে, হয় ফ্লোটিং অথবা ফিক্সড। ঠিক আছে, একটা উদাহরণ এখানে বলে রাখা যায় যে ধরা যাক NHAI, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, AI, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, তারা বন্ড ইস্যু করে খুব ফ্রিকুয়েন্টলি। কী জন্য? তাদের যে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টগুলো আছে সেগুলোকে ফান্ডিং করার জন্য। ঠিক আছে, এর ফলে কী হয়, ইনফ্রাস্ট্রাকচারের প্রজেক্টের জন্য যে টাকার প্রয়োজন হয় তারা সেটা এখান থেকে তুলতে পারে, পরিবর্তে তারা একটা ফিক্সড অথবা ফ্লোটিং ইন্টারেস্ট রেটে মানুষকে রিটার্ন দেয়। ওকে,
এইবারে আমরা দেখব ডেরিভেটিভস। এটাও খুব একটু কনসেপচুয়াল ম্যাটার আছে, তোমরা এটা ভালো করে বোঝার চেষ্টা করো। ডেরিভেটিভস কী? ডেরিভেটিভস হচ্ছে সেই ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট যেটার ভ্যালু কিছু আন্ডারলাইং অ্যাসেটের ওপর ডিপেন্ড করে। আন্ডারলাইং অ্যাসেটস, এখানে আন্ডারলাইং অ্যাসেটসটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওকে, ডেরিভেটিভস ট্রেডিংয়ের ক্ষেত্রে টু অর মোর পার্টিস অংশগ্রহণ করে, তাদের মধ্যে একটা এগ্রিমেন্ট হয় কোনটার উপর, এই আন্ডারলাইং অ্যাসেটসের ভ্যালুটাকে স্পেকুলেট করে একটা এগ্রিমেন্ট হয়। কীরকম হয়? ধরে নাও একজন চাষি, ফার্মার, তার 1 বিঘা জমি আছে এবং এখানে ধরা যাক 100 বস্তা আলু উৎপন্ন হয়। এইবার এই ফার্মার, ঠিক আছে, এই 100 বস্তা আলুর জন্য ধরা যাক প্রত্যেক বস্তাতে 100 টাকা করে খরচা করে, ঠিক আছে। তাহলে তার মোট ইনভেস্টমেন্ট কত? 10,000 টাকা। এগুলো কিন্তু সব এক্সাম্পল, ঠিক আছে। এইবার একজন ফার্মার যখন কোনো কিছু ইনভেস্ট করছে, তার মাথায় কি থাকে? প্রবেবল একটা লস হতে পারে। কীরকম? আলুর কোনো নাবি ধসা রোগ হলো বা কোনো কারণে ফলন কম হলো, দাম কম হলো, তো তার ফলে সেই হয়তো দেখা গেল 100 টাকা বস্তায় যে খরচা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি 50 টাকায় সে বিক্রি করতে পারলো। তাহলে প্রত্যেকটা বস্তা পিছু তার 50 টাকা করে লস হয়ে যাবে এবং তার মোট 5,000 টাকা লস হয়ে যাবে, ঠিক আছে। এটা তার একটা হতে পারে। এবার এখানে একজন মানুষ আছেন, ঠিক আছে, তিনি মনে করছেন, মানে ইনভেস্টার ইনি একজন, যে এবছর আলুর মার্কেট ভালো থাকবে, ঠিক আছে, এবং তিনি মনে করছেন এবছর আলু তিনি ওপেন মার্কেটে 500 টাকা পার স্যাক, মানে পার বস্তা তিনি বিক্রি করতে পারবেন। এটা তার স্পেকুলেশন। তিনি এবার একজন ব্রোকারের কাছে গেলেন, ঠিক আছে। তো তিনি ব্রোকারের কাছে গিয়ে কি বলছেন, যে এই ফার্মারের সাথে কোনো একটা এগ্রিমেন্টে আসার জন্য উনি বলছেন, ঠিক আছে। এই ফার্মারের কাছ থেকে তিনি এগ্রিমেন্ট করছেন এই ব্রোকারের থ্রু দিয়ে, ঠিক আছে। ব্রোকারের থ্রু দিয়ে তিনি এগ্রিমেন্ট করছেন কি? তিনি ধরলেন যে প্রতি বস্তা আলু তিনি 200 টাকায় কিনবেন, ঠিক আছে, এই ব্রোকারের থ্রু দিয়ে। তিনি ডাইরেক্ট কিনছেন না, ব্রোকারের থ্রু দিয়ে কিনছেন। তো এই 200 টাকা যখনই তিনি দাম দিলেন ফার্মারকে, তো ফার্মার কি দেখছেন? ফার্মার দেখছেন এটা আমার কাছে একটা খুব বড় অপরচুনিটি, আমার যে লস হতে পারে সেই লসটাকে লক করার জন্য, ঠিক আছে। তাহলে তিনি সহজেই রাজি হয়ে যাবেন, ঠিক আছে। তো তিনি রাজি হয়ে যাবেন এবং তিনি তখন এই ব্রোকারের মাধ্যমে চুক্তি করে ফেলবেন এই মানুষের সাথে, যে আমি এই 200 টাকার বিনিময়ে ফার্মার এই ব্রোকারকে তার আলুটা বিক্রি করবেন। এবং তখন ব্রোকার একটা সার্টেন ব্রোকারেজ কেটে নিয়ে মানুষটাকে, এখানে ইনভেস্টরটাকে ট্রান্সফার করবেন এবং ট্রান্সফার তখন 500 টাকা পার বস্তা তিনি বিক্রি করতে পারবেন এবং তার বদলে তিনি প্রফিট আর্ন করবেন। তো এটা ছিল আলটিমেট আইডিয়া। কীরকম? এখানে দেখো, আলুটা হচ্ছে আন্ডারলাইং অ্যাসেটটা, যেটার ভ্যালুটার ওপরে টোটাল এগ্রিমেন্ট থেকে শুরু করে প্রফিট অ্যান্ড লসটা ডিপেন্ড করছে, ঠিক আছে। তো এবার এই মানুষটার ক্ষেত্রে দুটো পরিণতি হতে পারে, হয় 500 টাকা করে বস্তাটা তিনি আরও বেশি দামে বিক্রি করতে পারলেন, তিনি যেটা ভেবেছিলেন তার থেকে বেশি দামে বিক্রি হয়ে গেল, অথবা দেখা গেল এই 200 টাকা বস্তাটা সত্যি সত্যি 50 টাকায় নেমে এলো, তখন তার 5,000 টাকা লস হয়ে গেল, ঠিক আছে। তো এই প্রবাবেল দুটো চান্সেস কিন্তু এই ডেরিভেটিভসের ক্ষেত্রে আছে। ওকে, তাহলে ডেরিভেটিভসের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, এখানে যিনি উৎপাদক তিনি একটা ফিউচার লসকে, আনসার্টেনটি থেকে নিজেকে প্রোটেক্ট করতে পারছেন। অন্যদিকে এই আন্ডারলাইং অ্যাসেটের যে ভ্যালুটা মার্কেটে নিজে ডিটারমাইন্ড হচ্ছে, তার বেসিসে ডেরিভেটিভসে যিনি ইনভেস্ট করছেন তার লাভ ক্ষতি বা লাভের পরিমাণটা ডিটারমাইন্ড হচ্ছে। ওকে, এই ডেরিভেটিভস আবার 4 প্রকারের হয়। একটা হচ্ছে ফরওয়ার্ড, ফিউচার, অপশানস আর যে সোয়াপস। এগুলো আমরা আর ডিটেলসে যাচ্ছি না। তো ডেরিভেটিভস কী জিনিস তোমরা জেনে নিলে। এইবার আমরা দেখব সর্বশেষ মিউচুয়াল ফান্ডস। এটা এখন খুবই বাজারের মধ্যে খুব একটা জনপ্রিয় একটা ইনস্ট্রুমেন্ট মিউচুয়াল ফান্ডস। মিউচুয়াল ফান্ডস কি? আমি অ্যাজ এ ইনভেস্টার যদি আমার কথা ভাবি, ঠিক আছে,
তাহলে আমার হাতে যদি কোনো এক্সট্রা সেভিংসের পয়সা থাকে, তাহলে আমি চাইবো ক্যাপিটাল মার্কেটে সে টাকাটাকে খাটিয়ে কিছু পয়সা তুলতে, কিন্তু আমার সেই প্রফেশনাল নলেজ নেই। ঠিক আছে, আমি কোন স্টকে বিনিয়োগ করব, কোন ডেরিভেটিভসে বিনিয়োগ করব, বা কোন বন্ড কিনবো, কী কিনবো, সে ব্যাপারে আমার কোনো প্রফেশনাল নলেজ নেই। ঠিক আছে, তাহলে আমি কি করব? আমি একটা ফিনান্সিয়াল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কাছে যাব। ঠিক আছে, সেই ফিনান্সিয়াল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি কি করবে? সেখানে কিছু প্রফেশনাল লোক বসে আছেন। ঠিক আছে, বিভিন্ন মার্কেটিংয়ের বিশেষজ্ঞ, মিউচুয়াল ফান্ড শেয়ার বিশেষজ্ঞ এরা বসে আছেন। তারা তখন এই মানিটাকে ম্যানেজ করবে আমার হয়ে, বা আমার মতো লক্ষ লক্ষ ইনভেস্টারের হয়ে তারা এই মানিটাকে ম্যানেজ করবেন। এই ইনভেস্টারদের মানিটা কিভাবে কোন ক্ষেত্রে বিনিয়োগ করলে সেখান থেকে হাইয়েস্ট প্রবাবেল রিটার্ন আসতে পারে তারা দেখবেন। ঠিক আছে, তো এরকম হবে। তো তারা ইনভেস্টারদের মানিটা কালেক্ট করলেন, তারপর সেটাকে বিভিন্ন ফিনান্সিয়াল অ্যাসেট, যেমন হচ্ছে স্টক, ঠিক আছে, বন্ড, ঠিক আছে, এই ধরনের ফিনান্সিয়াল অ্যাসেটে বিনিয়োগ করলেন। ঠিক আছে, এবং ইনভেস্টারদেরকে এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিটা কী দিচ্ছে ইউনিট ইস্যু করছে। মানে 1 ইউনিট কি 5 ইউনিট কি 6 ইউনিট করে ইস্যু করছে, যেই ইউনিটটা রিপ্রেজেন্ট করে ওই মিউচুয়াল ফান্ডের নেট অ্যাসেট ভ্যালুর একটা পোর্শনকে। এখানে যে নেট অ্যাসেট ভ্যালু বা NAV কথাটা ইউজ করলাম, এই NAV রিপ্রেজেন্ট করে যে ওই যে ফান্ডটা, ঠিক আছে, ওই যে টোটাল মিউচুয়াল ফান্ডে যত টাকা এলো তার বর্তমান কারেন্ট মার্কেট ভ্যালুটা। মানে টাকাটা আসার পর বিভিন্ন শেয়ার বন্ডে বিনিয়োগ হলো, বিনিয়োগ হওয়ার পর সেই শেয়ার বা বন্ডের যে তখনকার ভ্যালু, সেই ভ্যালুটার উপর ডিপেন্ড করে এই নেট অ্যাসেট ভ্যালুটা। ওকে, এবং মিউচুয়াল ফান্ডে যারা নিবেশ করেন তাদেরকে ওই প্রফিট বা লসের শেয়ারটাকে কিন্তু নিতে হয়। ওকে, মিউচুয়াল ফান্ড বিভিন্ন টাইপের হয়, যেমন ইকুইটি, যে সমস্ত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি তারা শুধুমাত্র ইকুইটি শেয়ারসেই বিনিয়োগ করে তাদেরকে আমরা বলি ইকুইটি ফান্ড, অথবা ডেট আর ফিক্সড ইনকাম ফান্ড, যারা কি করে বন্ড বা ডেভেঞ্চার্সের মধ্যে বিনিয়োগ করে। এছাড়া হাইব্রিড ফান্ড আছে, তারপরে মানি মার্কেট ফান্ড আছে, এগুলো আছে। তো তোমরা এই মিউচুয়াল ফান্ডের সম্পর্কে এইটুকু অন্তত জেনে রাখো। এইবার আমরা দেখব যে মিউচুয়াল ফান্ডে টাকা রাখার কী কী বেনিফিটস আছে। ঠিক আছে, দেখো মিউচুয়াল ফান্ডে যারা টাকা রাখে তারা মোটামুটি মিনিমাম 500 টাকা থেকে শুরু করতে পারে। তাহলে খুব কম টাকাতেও তারা কিন্তু কোনো একটা জায়গায় ক্যাপিটাল মার্কেটে পার্টিসিপেট করতে পারে, তার টাকাটাকে বাড়ানোর একটা সুযোগ থাকে। তো প্রথমেই হচ্ছে লো ইনভেস্টমেন্ট লেভেল। ঠিক আছে, খুব কম টাকাতে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা শুরু করা যায়। ঠিক আছে, 2 হচ্ছে এখানে প্রফেশনালরা ফান্ড ম্যানেজ করে। তাহলে কি হয়, তাদের যে মার্কেট সম্পর্কে আইডিয়া ইত্যাদি, সেই অভিজ্ঞতাটা কিন্তু এখানে ভীষণভাবে কাজে লাগে। ওকে, তো এটা একটা ফ্যাক্টর। থার্ড হচ্ছে যে এর যে লিকুইডিটি, মিউচুয়াল ফান্ডের যে লিকুইডিটি, এটাও খুব হাই। মানে যখন তখন সেল করে তুমি বেরিয়ে যেতে পারো, তোমার লাভ বা ক্ষতি যা হবে তুমি সেটার পার্সেন্টেজ নিয়ে কিন্তু বেরিয়ে যেতে পারো, কিছু ফান্ড ছাড়া। ওকে, এছাড়া মিউচুয়াল ফান্ড মার্কেটে লার্জ ভ্যারাইটি অফ ফান্ডস অ্যাভেলেবেল আছে। তোমরা যে কোনো জায়গায় নিজেদের মতো করে চুজ করতে পারো যে কোন ফান্ডে তুমি টাকা রাখতে চাও। ঠিক আছে, তো এই ধরনের বেনিফিটসগুলো কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে খুবই সিগনিফিক্যান্ট। ওকে, এছাড়া মিউচুয়াল ফান্ডে অনেক রকমের স্কিম আছে, তার মধ্যে একটা হচ্ছে ELSS, অর্থাৎ ইকুইটি লিঙ্কড সেভিংস স্কিম। ঠিক আছে, ইকুইটি লিঙ্কড সেভিংস স্কিম। এইটাতে কিছু ইনকাম ট্যাক্স বেনিফিট আন্ডার সেকশন 80C অফ দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট পাওয়া যায়, অর্থাৎ 1.5 লাখ টাকা পর্যন্ত সেভিংসের উপর ইনকাম ট্যাক্সে একটা ছাড় পাওয়া যায়। সেজন্য এই বেনিফিটটার জন্য অনেকেই ELSS স্কিমে কিন্তু মিউচুয়াল ফান্ডে নিবেশ করে। ওকে, সো ফাইন্যান্সিয়াল মার্কেটের সেকেন্ড ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। এই ভিডিওতে আমরা ক্যাপিটাল মার্কেট সম্পর্কে মূলত আলোচনা করলাম ডিটেলসে।
তো পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো। আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও, ভিডিওটা যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানিও, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমি সবাইকে বলছি যাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখা নেই আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে প্রিভিয়াস ভিডিওগুলো তোমরা দেখে নাও। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড গড ব্লেস ইউ।